পৃথিবী একদিকে, তুমি আর একদিকে আমার। আমি তোমার কাছে যাব, এ পথে যতই নামুক আধার। আমি দুনিয়া ছাড়তে পারি, আমি জিতেও হারতে পারি, পারবো না শুধু বাঁচতে কবু তুমি ছাড়া। আমি নিঃস্ব হয়ে যাব তুমি ছাড়া, আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া, আমি ধ্বংস হয়ে যাব তুমি ছাড়া। আমি সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া, তুমি ছাড়া। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের কালের সুরে। আমরা যেহেতু একটি গান শুনতে শুনতেই শুরু করলাম, সেক্ষেত্রে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না, তাও একটা পরিচয় আমরা দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন হুমায়রা ইশিকা। বর্তমানে যে আলোচিত চলচ্চিত্র আমরা দেখলাম রাক্ষস, রাক্ষসের অন্যতম একটি দুর্দান্ত গান আমরা ইশিকার কণ্ঠে শুনেছি। আমরা যাবো ইশিকার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। এই ঈদ কি আপনার কাছে কিছুটা বিশেষ কিনা? অবশ্যই বিশেষ, কারণ এরকম একটি চলচ্চিত্র, রাক্ষসের মধ্যে একটি চলচ্চিত্রে আমি যদি বলি আমার এরকম বিগ বাজেটে বা এরকম বড় পরিসরে মুভিতে গান গাওয়া প্রথম, যদি আমি বলি। আর এই গানটা নিয়ে আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম রিলিজের আগে থেকে। আর সেই সূত্রে আসলে এই মুভিতে আমার গান রয়েছে। আর ঈদটা আসলে খুব ভালো ছিল, কিন্তু গানটা রিলিজ হয়েছে ঈদের পঞ্চম দিন। কিন্তু তাছাড়া ঈদের দিন থেকে যখন সবাই মুভিটি দেখছিল, সবার ওই আগ্রহটা ছিল যে কবে গানটা রিলিজ হবে। তো সেই জন্য আসলে গানটা রিলিজ হলো, সবাই ভালোবাসা পাচ্ছি, এখনও সবাই ভালোবাসা দিচ্ছে। তো এই জন্য ভালোই কাটছে, সবাই ভালো কাটছে। এই ঈদে একটা ফিডব্যাক তো আপনি মনে হয় পাচ্ছেন, তাই না? যে খুব কাছের লোকজন থেকে শুরু করে দূরের লোকজন থেকেও একটা ফিডব্যাক কিন্তু আসছে। সেই অনুভূতিটা কেমন, এবং কোন ফিডব্যাকটা বা কার কমপ্লিমেন্টটা আপনার কাছে মনে হয়েছে যে এটা একটা ডিফারেন্ট কমপ্লিমেন্ট? এরকম কোনো কমপ্লিমেন্ট পেয়েছেন কিনা? ডিফারেন্ট কমপ্লিমেন্ট আমি জানি না। আসলে সবার কাছে একটা জিনিস খুব বেশি শুনছি যে এই ধরনের গান আসলে আমি প্রথম গেয়েছি। আমার আধুনিক করা হয়, মডার্ন করা হয়, বা সব ধরনের গান করা হয়, বাট এই জনরার গান একদমই আমার প্রথম করা। আর সবার থেকে যেইটা শুনছি যে সবাই বলছে যে সাউন্ড ওয়াজ গুড। তারা হলে যখন শুনছে সাউন্ড খুব ভালো লাগছে, তারা যখন অডিওটা শুনছে, আমার গলায় গানটি শুনছে, তাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগার বিষয় হচ্ছে এই গানটা আমি করেছি ইমরান মাহমুদুল ভাইয়ার সাথে, ভাইয়ার সুর সঙ্গীতে করা, এবং গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন ভাইয়া। ইমরান ভাইয়ের সাথে কাজ করতে বরাবরই ভালো লাগে, কারণ ওই কমফোর্ট জোনটা আছে আসলে ভাইয়ার সাথে কাজ করার। তো গানটা যখন কমপ্লিট হয়ে গিয়েছিল, ভাইয়া খুব বলছিল যে ইশিকা সাউন্ড খুব ভালো আসছে, ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে। এর পরবর্তীতে যখন আমাদের সিনেমার যিনি নায়িকা সুস্মিতা আপু বলছিল যে তার খুব ফেভারিট ভার্সন এটা, কারণ মুভিতে তো অনেকগুলো গান রয়েছে, বাট তার ফেভারিট ভার্সন এটা। এমনকি আমাদের যিনি প্রডিউসার সুমি আপুরও খুব পছন্দের এই গান। এমনকি একটা ইন্টারভিউতে আপু আমার সাথে পাশে বসে গাচ্ছিল একসাথে। তো আসলে সব মিলিয়ে সবার খুব ভালোবাসা পাচ্ছি। আর প্রত্যেকটা কমপ্লিমেন্টে আমার কাছে, ছোট বড় সব কমপ্লিমেন্টে আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ যখন একটা কাজ করি, সে কাজ যদি ছোট বড় যে কমপ্লিমেন্টে আসুক না কেন, ভালো লাগে, ইন্সপায়ারিং লাগে। এই ক্ষেত্রে একটু বলি, সারাউন্ডিংস থেকে, একদম সারাউন্ডিংস যাদের সাথে সব সময় থাকা হয়, পরিবারের মানুষজন, বাইরের যারা আছেন, তাদের কাছ থেকে খুব ভালো কমপ্লিমেন্ট, মানে যেটা মনে রাখার মতো বা খুব মজা পেয়েছেন, এমন কোনো কমপ্লিমেন্ট কি আছে কিনা? হতে পারে মা থেকে, বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে। সচরাচর মা আমার গানের তারিফ খুব কম করে, কিন্তু এই গানটা বের হওয়ার পরে তারও খুব পছন্দ। সেই বলছিল, না বাবু তুমি গানটা অনেক ভালো গেয়েছো। তো এটা আসলেই এটা একটা অ্যাচিভমেন্ট হিসেবে ধরা যায়। হ্যাঁ। আপনি কি রাক্ষস দেখতে গিয়েছিলেন কিনা? দুর্ভাগ্যবশত আমি এখনও টিকিট ম্যানেজ করতে পারিনি, কিন্তু হ্যাঁ, কাল পরশু দেখবো ইনশাল্লাহ।
কারণ আমি আজকে বা কালকে দেখার প্ল্যানিং আছে, আমি টিকিট কেটে ফেলবো। কারণ প্রথমে যে দুবার টিকিট কাটতে গিয়েছিলাম দেখা গিয়েছে মানে টিকিটটা আমি পাইনি, বাট হল ভিজিটে যাওয়া হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, কিন্তু স্ক্রিনে মুভিটা দেখা হয় না অ্যাজ এ অডিয়েন্স হিসাবে। বাট হ্যাঁ, আমি দেখবো। যারা দেখেছে মুভি তাদের থেকে রিভিউ কেমন আসলো? সবাই খুব ভালো বলছে, কারণ এখানে সিয়াম ভাইয়া দুর্দান্ত অভিনয় করেছে। সবাই বলছে 100-তে 100, যেটা আমরা দেখছি একদম। সুস্মিতা আপু তো অসাধারণ অভিনয় করেছে, আর প্রত্যেকটা ক্যারেক্টার আর প্রত্যেকটা গান, তো আমার মনে হয় সব মিলিয়ে সবাই খুব ভালো ফিডব্যাক পাচ্ছে, আর সবাই ভালো লাগছে দেখে এতটা ভালো যাচ্ছে, আর হাউসফুল যাচ্ছে, সবাই প্রতিনিয়ত দেখছে। তো আমার জন্য আগ্রহ আরও বেশি বাড়ছে যে আমি দেখতে যাব কবে। আমরা একটু আপনার গানটার সাথে রিলেট করে একটা প্রশ্ন করি। যে গানটা শুনছিলাম অ্যাজ এ লিসনার, খুব পিসফুল একটা গান, খুব শান্তিপ্রিয়, খুব সাউন্ডস গুড অ্যাকচুয়ালি, যেটা আপনি বলছিলেন। সেক্ষেত্রে ছবির দৃশ্যপটের সঙ্গে আমরা পুরো ছবিটাতে দেখলাম প্রচুর মানে একটা মারামারি, একটা রক্ত, মানে খুব অ্যাকশন একটা মুভি। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এরকম একটা মুভিতে একটা পিসফুল গান আমরা শুনলাম। আমার এই গানটাতে একটা সিকোয়েন্স আছে, জিল্লুর একটা পার্ট আছে যেখানে আমরা বরবাদে সাকিব খান এবং ইদিকা পালের একটা ইউনিভার্স দেখি। তো ওই টাইমে যখন এই গানটা হয় অ্যান্ড গানের মাঝখানে এই পার্টটুকু আসে, ফুল হলে সবাই চিল্লায়, মানে চিল্লিয়ে ওঠে আর কি, কারণ যেহেতু সাকিব খানকে স্ক্রিনে আনা হয়। তো আমার কাছে মনে হয় ফুল অ্যাকশন মুভিতে এই গানটা আসলে একটা অন্যরকম মাত্রা ক্রিয়েট করেছে। অ্যান্ড সিএম ভাইয়ের অ্যাক্টিং বা সুস্মিতাপুর যে ইমোশন প্লাস হ্যাপিনেস, এই যে একটা তার চোখে মুখে কান্না বা হাসি, যেই জিনিসটা ফুটে উঠেছে, আমার মনে হয় যে গানটা পরিপূর্ণতা পেয়েছে। মানে ফুল অ্যাকশন মুভিতে একটা পিসফুল গান মানে ফুল ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলেছে মুভির, মানে মুভির একটা ভাইব যুক্ত করেছে আমরা বলতে পারি। পূর্ববর্তী যে মুভিতে গান করেছেন সেখানে আপনার সবচেয়ে প্রিয় গান কোনটা? আমি জানি এটা একটু ডিফাইন করা কঠিন, কারণ সব গান আপনার, সব গানই প্রিয়। তার মধ্যে একজন শ্রোতা হিসেবে কোনটিকে এগিয়ে রাখবেন? তো কাজল রেখা যেহেতু আমার প্রথম প্লেব্যাক, তো ওই জায়গা থেকে দেখা যায় যে কাজল রেখাতে আমার 7টি গান করা হয়। সবাই জানে ময়মনসিংহ গীতিকারকে নিয়ে করা 24টি গানের প্রেক্ষিতে মুভিটি। তো মুভিতে 24টি গান রয়েছে, এমনও কিছু গান রয়েছে পুঁথি গান বলি না আমরা, আঞ্চলিক পুঁথি গান বলি, যে ময়মনসিংহ গীতিকা থেকে পাওয়া যায় গান, 2 লাইন 3 লাইনের এরকম অনেক গান আছে। কিন্তু তো এই মুভিতে এমন আছে 4 লাইনের গান আছে, 2 লাইনের গান আছে। তো আমার সৌভাগ্য হয়েছিল মন্দিরাপুর অপোজিটে যতগুলো গান আছে 7টি গান আমার করা। তো এই 7টি গানের মধ্যে আমার সবচেয়ে পছন্দের 2টো গান রয়েছে। একটি গান যখন ছোট কাজল রেখাকে বনবাসে পাঠানো হয় তখন একটা গান হয়, আর যখন কাজল রেখা তার ভাইয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল বা সেই মোমেন্টটা জানে না, সুখ পাখি ছাড়া কেউ জানে না, হলুদ রে। তো এই 2টা গান আমার খুব পছন্দ। কোনটা শোনাবেন যদি শোনাতে বলি? হলুদ্রেই শোনাই, কারণ হলুদ্রের জন্য আমি 2024-এ বাইফা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো এটা একটা আমার বেশি ভালো লাগার জায়গা থেকে, তো এটাই শোনাচ্ছি। ঠিক আছে। হলুদেরে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কন্যার গাইলো, লাগিস কন্যার গায়ে, মেহেন্দিরে তুই কোন কোন কাজে লাগিস, মেহেন্দিরে তুই কোন কোন কাজে লাগিস, লাগিস কন্যার গাইলো, লাগিস কন্যার গায়ে। খুব দুর্দান্ত। এটা একটু পুঁথি গানের মতো, মানে প্রত্যেকটা লাইন এই সেম সুরেই যাবে, বাট 2টা অন্তরা 3টা অন্তরা এইভাবে ময়মনসিংহ গীতিকারকে নিয়ে একদম করা। আমরা এগুলো শুনেই বড় হয়েছে স্পেশালি। ময়মনসিংহ গীতিকার প্রথম শুরুতে হয় মহিনের ঘোড়াগুলির হাত ধরে, একটা অ্যালবাম ছিল ময়মনসিংহ গীতিকা। হ্যাঁ, এই যে কাজল রেখাটা কিন্তু সুচরাজের একটা গল্প থেকেই নেওয়া, একটা গল্প ছিল সুচরাজের গল্প, সেখান থেকে কাজল রেখা মুভিটি আর কি ক্রিয়েট করা হয়। আচ্ছা, এখানে একটু আসি, কাজল রেখা একটু আসবো। 7টা গান করেছেন, বললেন যে লোককথা থেকে নেয়া, এটা তো আসলে আমাদের অ্যানশিয়েন্ট কালচার আমরা যদি বলি। সেখান থেকে ইন্টারেস্টিং স্টোরি কি জানতে পারলেন? এই 7টা গানের কিন্তু ডিফারেন্ট স্টোরি আছে, সো এই স্টোরির সম্পর্কে একটু জানি।
কি জেনে খুব বেশি মানে আপনি মনে হলো যে না জানতে পারলাম একটা ব্যাপার কাজ করতে এসে? একটা জিনিস জানতে পেরেছি, ময়মনসিংহ গীতিকার এতটাই সমৃদ্ধ যে অনেক সংস্কৃতি ওখান থেকে উঠে এসেছে। যেমন এই যে গানগুলো আমরা করছিলাম, এই যে এক ঘরানায় সুরে গান করা, দেন পুঁথি গান কি, যেটা আমি বুঝতাম না আগে এ আসলে কিভাবে করতে হয়। এমনকি যে একটা সুরেই যে অনেকগুলো গান বাঁধা যায়, একটা লয়ে যে বারবার ফিরে আসা যায়, বা আমি কথা চেঞ্জ করে সুর চেঞ্জ করে গাচ্ছি। যেমন হলুদের গানটা যখন আমি গাচ্ছিলাম, সুরের কিন্তু তেমন চেঞ্জ নেই, ওই একটা সুরেই বারবার ফিরে আসছে। বারবার আমাকে একই কর্ডে হ্যাঁ, ফিরে আসতে হচ্ছে। তো এই জিনিসগুলো আর কি জানতে পেরেছি যে একটা মানে ঐতিহ্য যে আমাদের কতটা সমৃদ্ধ বাংলাদেশের, এই ধরনের কাজ না করলে আসলে জানা যায় না। ময়মনসিংহ গীতিকার কথা বলছিলেন, তো এরকম একটা কথা আছে, মানে আনঅফিশিয়াল আর্টিস্টরা এটা বলে যে ময়মনসিংহ গীতিকা হচ্ছে এই সাবকন্টিনেন্টের কালচারাল বাইবেল। আসলে সব ঘরানা আছে এখানে, আপনি এখান থেকে সবকিছু বের করতে পারবেন। আমরা কি ময়মনসিংহ গীতিকা নিয়ে আমরা একটু গল্প করলাম, আমার আসলে আপনার থেকে আরেকটা শুনতে ইচ্ছে হচ্ছে যে ময়মনসিংহ গীতিকার আরেকটা গান শুনি। তাহলে এই মুভির যে গানটির কথা বলছিলাম, যেটা আমার আরেকটা পছন্দের গান, ছোট কাজল রেখা যখন বনবাসে যায়, ওই গানটা গাই। এটা পুরোটা ফোক প্যাটার্নের গান। এই গানটাতে আমরা মানে সিকোয়েন্সে দেখা যায় যে যখন ছোট কাজল রেখাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়, সে একটা মন্দিরে আটকা পড়ে যায়। এটা তার নিয়তির কারণেই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। তো দরজার ওপারে বাবা থাকে, তো এই পাশে কাজল রেখা থাকে। তো ওই যে মোমেন্টটা, তারা লাস্ট মোমেন্টে কেউ কারো ফেস দেখেনি, তো ওই কথাকেই মানে কেন্দ্র করে এই গানটা। যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ। বাপে কান্দে ঝিয়ে কান্দে, কান্দে বনের পাখি, অরণ্য জঙ্গলায় কইনা রইল যে একাকী। বাপে কান্দে ঝিয়ে কান্দে, কান্দে বনের পাখি, অরণ্য জঙ্গলায় কইনা রইল যে একাকী। বাপের ভাঙ্গে হিয়া কইনার ভাঙে বুক, যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ, যাইবার কালে না দেখিল কেউ কারো মুখ। বাপে কান্দে ঝিয়ে কান্দে, কান্দে বনে পাখি, অরণ্য জঙ্গলায় কইনা রইল যে একাকী। আচ্ছা, একটা ফোক শুনছিলাম আপনার কাছে। আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে আপনাকে কিন্তু অনেকেই ফোক আর্টিস্ট হিসেবে চেনে, কিন্তু আমি দেখলাম এই জিনিসটা যে আপনি অনেক আধুনিক গানও করেন এবং ফোকও করেন। ফোক আর্টিস্ট বিষয়টা হয় কি, আমাদের অনেক প্রোগ্রামে দেখা যায় যে আমাদেরকে অনেক ধরনের গান করতে হয়। অডিয়েন্স ডিমান্ড থাকে বা প্রোগ্রামের ডিমান্ড থাকে। যেমন এই প্রোগ্রামটা সাজানো হয়েছে ফোক গানের জন্য, তখন আমাকে ফোক গান করতে হচ্ছে। যেহেতু আমি সব ধরনের গান করি, তো ওই জায়গা থেকে সব ধরনের গানই করা হয়। বাট যদি বলি যে আমি আসলে কোন ধরনের গান বেশি করি বা আমার কমফোর্ট জোন কোনটা, আমার বেস কোনটা, আমার বেস আধুনিক মডার্ন এই ধরনের গানে আমার বেশি করা হয়। কারণ আপনি যদি আমার মৌলিক গানগুলো দেখেন, তাহলে দেখবেন সবগুলো আধুনিক বা হচ্ছে একদম মডার্ন আঙ্গিকের গান। যেহেতু সব ধরনের গান করা হয়, ওই প্রেক্ষিতে আর কি ফোকটাও করা হয়। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কোন ধরনের গানের সাথে নিজেকে বেশি জড়িয়ে ফেলতে চান? আমার মনে হয় আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি আধুনিক গানে নিজেকে জড়িয়ে ফেলেছি। কারণ আমার শুরু থেকে মৌলিক গান থেকে শুরু করে এই চলচ্চিত্রের গান যদি আমি বলি, আমার এই জনরাটাই আমার মনে হয় নিজেকে জড়িয়ে ফেলার মতো। কারণ আমি খুব কমফোর্টেবল এই জনরারে, তো এটাতেই থাকতে চাই। এই দীর্ঘ সঙ্গীত জীবনে অনেকের সঙ্গে কাজ করেছেন, কার লিরিক্স সবচেয়ে বেশি পছন্দ এবং
কার কম্পোজিশন সবচেয়ে ডিফারেন্ট লাগে এবং কার সাথে কাজ করে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন একটু জিজ্ঞেস করব, স্পেসিফিক করে জানতে চাই। আসলে সত্যি কথা বলতে আমার রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা খুব ভালো লাগে, কারণ আমার প্রথম মৌলিক গান ভাইয়ের লেখা। অনেক ভালোবাসি, এটা আমার আর মাহাতিম সাকিবের ডুয়েট গান ছিল, ধ্রুব মিউজিক স্টেশন থেকে বের হয়েছিল। কারণ তুমি ছাড়া যে গানটি গেলাম রাক্ষসে, এটাও ভাইয়ের লেখা, রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা। তো ভাইয়ের লেখা এক কথায় অসাধারণ। আর এরপরে আমার মৌলিক গান লিখেছিল সজীব ভুঁইয়া ভাইয়া, তারা আসলে মানে ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। অ্যান্ড যদি কম্পোজার বলি, আমার এখন পর্যন্ত অনেকের সাথে কাজ করা হয়েছে, যেমন ইমরান মাহমুদুল ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, ভাইয়ের সাথে আমার মৌলিক গান রয়েছে এই মুভির গানের ক্ষেত্রে, কারণ ভাইয়ের সাথে ওই কমফোর্ট জোনটা আর কি আছে। এরপর আদিব কবির ভাইয়া। ফ্যামিলি কেন বললাম, মানে আমি এত জ্বালাই ভয়েস দেওয়ার টাইমে কম্পোজিশনের ক্ষেত্রেই হোক বা কাজের ক্ষেত্রে হোক, অনেক কিছু মানে ওই একটা হোমলি ফিল চলে আসে। তো আমার মনে হয় কমফোর্ট জোনটাও একটু ফ্যাক্ট, তো কাজ করতে ভালো লাগে। স্টুডিওতে সবচেয়ে হাস্যকর ইনসিডেন্ট কি, যেটা মনে হলো এখনো খুব হাসি পায়? আমরা জানি যে স্টুডিওতে ভোকাল টেক করার সময় বা ইনস্ট্রুমেন্ট টেক করার সময় প্রচুর হাস্যকর ইনসিডেন্ট কিন্তু আর্টিস্টরা সাফার করে। আপনি কি সাফার করলেন? আমার সবচেয়ে বেশি যেটা হয়, আমার উচ্চারণ নিয়ে অনেক ঝামেলা হয়। আমি গান গাইতে গাইতে দেখা যায় যে উচ্চারণ থ্রোয়িং যখন করছে আমার খুব ভুলভাল বের হয়ে যায়, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়। আচ্ছা, তো আবার এরকম কোন একটা উচ্চারণ কি আমরা শুনবো কিনা এখন? না না, এটা বলা যাবে না, এটা সিক্রেট, এটা বলা যাবে না। ওকে। আর এছাড়াও মজার বিষয় হয়, যেমন আমি ভয়েস দেওয়ার টাইমে অনেক টাইম নিয়ে ভয়েস দিই, অনেক বেশি প্যানিক করি, কারণ আমার স্টিল নাও মানে মাইকের সামনে আসলে আমার দেখা যায় যে হাত পা একটু কাঁপাকাঁপি করে। আর সবাই বলতে পারে যে হ্যাঁ স্টুডিওতে কাজ করছো, স্টেজে পারফর্ম করছো, বাট তাও মানে ভয়টা কাজ করে, এখনও কাজ করে। এই জন্য আমার একটু টাইম লাগে ভয়েস দিতে। এমনও হয়েছে যে কোনো গানে আমি 3বার 4বারও ভয়েস দিয়েছি, 2বারও ভয়েস দিয়েছি স্যাটিসফ্যাকশনের জন্য। পরে স্যাটিসফ্যাকশনটা কি এসেছে? না, আউটপুট ভালো তো আসে আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না মানে আপনার স্যাটিসফ্যাকশনটা না, এসেছে ভালো কিনা? ভালো ভালো আসে। যাই হোক, না আসলে আসলে হয় সত্যি কি, কথা কি, মানে স্যাটিসফ্যাকশনের শেষ নেই, কারণ ভালোর কোনো শেষ নেই। মানে ভালো তো এর থেকে ভালো, এর থেকে ভালো আরো ভালো হতে পারে। তো মিউজিশিয়ানরা একটা কথা বলে যে স্টুডিওতে ভূত থাকে। এটা কেমন? আপনি যখন ভয়েসটা টেক করবেন, ভোকালটা টেক করবেন, মনে হবে ইটস ফাইন। No. বাসায় এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে শুনবেন, চিন্তা করবেন এটা কি দিয়ে আসলাম, আরেকবার দিলে বেটার হইতো। হ্যাঁ, এটা কি করে আসলাম, এটা একটা ইয়ে আচ্ছা, মানে এই experience। ব্যাপারটা আছে। বাসায় আপনার সবচেয়ে ভালো শ্রোতাকে কে? আপনার গান খুব ফিল করে শোনে? মামুনি, কারণ ছোটবেলা থেকে আমার গানের পিছে অবদান সম্পূর্ণটা আমার মার। আমি আজকে যতটুকু সম্পূর্ণ মার জন্য, মানে আমি এখানে আজকে যদি বসে থাকি সেটা আমার মার জন্য। মানে দেখা যায় যে আমি গান গাচ্ছি, সে গাইতে পারছে না অবশ্য, বাট সে জানে যে এখানটা আসলে এরকম। সে আমাকে বলে, বাবু এই জায়গাটা তুমি শোনো, গানটা হয়নি, তুমি আবার ভালো করে শোনো। দেন আমি শুনে দেখলাম যে আসলে সে অনেক ভালো একজন শ্রোতা। মানে সে গাইতে না পারলেও ওই জিনিসে ফিল করতে পারে যে হ্যাঁ জিনিসটা আমার ভুল হয়েছে, এমনকি সে আমাকে ঠিক করিয়ে দেয়। আমি যখন গানটা শুনে হ্যাঁ আসলে ঠিকই বলেছে, এই জায়গাটা আসলে এরকম। তো মা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয় শ্রোতা হিসাবে। মানে উনি একজন আর্টিস্টকে বানিয়েছেন, নিজে আর্ট না করলেও, রাইট? হ্যাঁ, এটা সত্যি কথা। বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম। পরিবারের অন্য সদস্যদের ক্রেডিট দিতে কার্পণ্যতাটা কোথায়, কেন? না, সত্যি কথা বলতে আমাকে আমার ফ্যামিলির মেম্বাররা সবাই সাপোর্ট করে গানের জন্য, খুব অ্যাপ্রিসিয়েট করে। আমার কোনো নতুন কাজ হোক, গান হোক, আমার টিভি লাইভ থাকুক, স্টেজ প্রোগ্রাম থাকুক, আমি স্টেজে ওঠার আগেও দেখা যায় যে আমার ফ্যামিলি মেম্বাররা মামুনিকে কল টল দেয়। কিন্তু মার অবদান কেন সবচেয়ে বেশি বলবো, সেই 3.5 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু। আমার একদম 3.5 বছর বয়সে হাতে খড়ি, তখন আমি স্কুলে ভর্তি হইনি। সেই তখন থেকে মার স্ট্রাগল। আমি 2016-তে খুদে গানাতে ছিলাম, ফাইনালিস্ট ছিলাম। এই যে স্ট্রাগলটা চলছে আমার, খুদে গানাজের পর 10 বছরের স্ট্রাগল, আমার থেকে বেশি কষ্ট মা করেছে। যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, আমাকে নিয়ে এখানে ওখানে, দেন শোতে যাওয়া, বসে থাকাও একটা টায়ার্ডনেস। কারণ আমি যখন শোতে যাচ্ছি, আমি স্টেজে পারফর্ম করছি, সে স্টেজের পাশে বসা, বা এই যে জার্নিগুলো করছে, এই যে আমাদের জার্নিগুলো করছে। কারণ ঢাকার বাইরে যখন শোজ থাকে আমাদের 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করতে হয়, যাওয়া আসি। তো এই যে তার কষ্টগুলো, তার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট সে করে। আপনি আধুনিক গানের কথা যেহেতু বলছিলেন, আমি একটু ব্যান্ড প্যাটার্ন নিয়ে আসি। আয়ুব বাচ্চু, জেমস, তারা তো অবশ্যই প্রিয়। এখন যদি বলি যে এই মুহূর্তে কার গান আপনি আমাদেরকে একটু শোনাবেন, আয়ুব বাচ্চু এবং জেমস, এই দুজন থেকে কার গান আমরা আগে শুনবো? আমার আয়ুব বাচ্চু স্যারের গান তো স্টেজে পারফর্ম করা হয়, জেমস স্যারের গানও স্টেজে পারফর্ম করা হয়। বা যদি স্টুডিও প্যাটার্নে আমরা বসে আছি, আমার মনে হয়
সেই তুমি গানটা ডিমান্ড করছো, তো আয়ুব বাচ্চু sure. স্যারের সেই তুমি গানটা গাওয়া যায়। আমরা কি শুনতে পারি তাই? হ্যাঁ একদম। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আয়ুব বাচ্চুর গানের প্রতি ভালোবাসাটা কখন থেকে? সত্যি কথা বলে তারা লেজেন্ড, তাদের গান অলওয়েজ গোল্ডেন। তো ওই জায়গা থেকে আমি যদি বলি আয়ুব বাচ্চু স্যারের গান বা জেমসের গান বা জেমস স্যারের গান যদি বলি, প্রত্যেকটা ইমোশন আমার কাছে মনে হয় আমাদের জেনারেশন কেন, এর আগের জেনারেশন, তার আগের জেনারেশন, সবার কাছে এটা ইমোশন। আমার মনে হয় স্টেজে যখন আমরা আয়ুব বাচ্চু স্যারের গান পারফর্ম করি বা জেমসের গান পারফর্ম করি, আমার মানে এমন কোনো গান নেই অডিয়েন্স গলা মিলিয়ে গাবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে ইমোশন, ওই জায়গা থেকে ভালো লাগা কাজ করে। আপনি যদি 9 বছর বয়স 3 বছর বয়স থেকে আপনার গানের যাত্রা শুরু, এটা তো দীর্ঘ সময়। আমরা আমরা দেখেছি যে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের একটা স্বর্ণযুগ গিয়েছে। আপনার কি মনে হয় যে নতুন যারা আসছে তাদেরও আগ্রহটা ঠিক এখনো সেই অডিও অ্যালবামের প্রতি রয়ে গেছে, নাকি নাটক সিনেমা এদিকে বেশি চলে আসছে? আপনার কোনটা মনে হয়? আমার মনে হয় যুগের সাথে তো সব কিছুই পরিবর্তন হয়, তো এখন তেমন পরিবর্তন হয়েছে। আগে যেমন আমরা সিডি ক্যাসেটে গান বের করতাম, আর এখন হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা গান বের করি, অডিও থাকে সাথে ভিডিও থাকে। তা আমার মনে হয় যুগের সাথে সাথে সবারই টেস্টটা চেঞ্জ হয়েছে, ওই ধারাবাহিকতায় আর কি চলছে এখনো। আর এখন কিন্তু প্রত্যেকেই যার যার জায়গায় নিজেই এক একটা প্রযোজনা কোম্পানি। হ্যাঁ। আমরা যদি বলি যে যেমন আপনি প্লেব্যাক করছেন, বাট আমি শিওর যে আপনার হয়তো নিজস্ব প্ল্যাটফর্ম আছে, রাইট? হ্যাঁ আছে, ইউটিউবে আছে। সেখানে কি ভিডিও আপলোড করছেন নাকি? হ্যাঁ, আমার বেশ কিছু মৌলিক গান আছে আমার নিজের ইউটিউব চ্যানেলে। 2025-এ আমার 2টো গান বের হয় আমার ইউটিউব চ্যানেল থেকে। এটা কি মিউজিক ভিডিও নাকি? হ্যাঁ, ফুল মিউজিক ভিডিও। ওকে। অ্যান্ড এই 2টো গানের জন্য আমি আসলে অনেক ভালোবাসা পাই। অ্যান্ড এছাড়াও আমার বেশ কিছু মৌলিক গান আছে যেগুলো অন্যান্য প্ল্যাটফর্মে আছে, বাট হ্যাঁ ইউটিউবে আছে। যেমন 2025-এ ইমরান ভাইয়ের সাথে পারবো না তোমাকে ছাড়তে, এই গানটার একটা মিউজিক ভিডিও আছে। এই গানে ইমরান ভাইয়ের সাথে কেয়া পাল আপু ছিল স্ক্রিনে, আমি জাস্ট গিয়েছি। তো গানগুলো তো অবশ্যই ইউটিউবে আছে, তো প্ল্যাটফর্ম তো এখন হয়েই হ্যাঁ সেটাই। তা আসলে সবকিছু এখন ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে। হ্যাঁ, যুগের সাথে সাথে এক একটা সবকিছু ব্যক্তি চেঞ্জ এক হয়ে একটা গেছে। প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানি যে আপনি গ্র্যাজুয়েশন করছেন, একজন স্টুডেন্টও কিন্তু। সেক্ষেত্রে এই যে গান কিন্তু একটা বড় ব্যাপার, এখানে প্রচুর সময় দিতে হয়। আমরা দেখেছি যে অনেকে মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করে, সো আপনি তো মিউজিক নিয়ে করছেন না নিশ্চয়ই। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ওপর বা পড়ালেখার ওপর মিউজিকের প্রেশারটা কতটুকু যাচ্ছে? আমার মনে হয় সব কাজেই প্রেশার যায়। আমি যেমন ছোটোবেলা থেকে গান আর পড়াশোনা দুটোই মেনটেন করছি, তো ওই জায়গা থেকে একটু কষ্ট হয়। অ্যান্ড ভার্সিটিতে যখন এখন আমার ক্লাস থাকে বা পরীক্ষা থাকে, একটু যেমন আজকেও আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিলাম, এক্সাম দিয়ে বাসায় গিয়ে দেন রেডি হয়ে আবার শুটে আসলাম। তো একটু টাইমিংয়ে ঝামেলা হয়, বাট ওই যে হয় না যে একটু টাইমটা ম্যানেজ করলে দেখা যায় দুদিকে ব্যালেন্স করা পসিবল হয়। সেক্ষেত্রে একটু যদি বলি যে এই প্রেশারটা মানে দুই দিকে স্প্রেড না করে একসাথেই তো করা যেত, গ্র্যাজুয়েশনটাই তো মিউজিকে করা যেত। আসলে গানটা আগে আমার প্যাশন ছিল, এখন প্রফেশনও হয়ে গিয়েছে। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে আলাদা কিছু একটা থাকুক পাশাপাশি, যেটা আমি আলাদা কিছু করতে পারি, একটা সিকিউর জোন। হ্যাঁ, সিকিউর না, আমার আসলে করার ইচ্ছা ছিল যে আলাদা কিছু একটা করি। Okay. তো ওই আলাদা একটা প্রফেশন করার জন্য আর কি পড়াশোনাটা করা। আই নো এটা খুব টাফ একটা ব্যাপার হয়ে যায় দুটো একসাথে ব্যালেন্স করা, কিন্তু চেষ্টা করছি, দেখি আল্লাহ চাইলে কতটুকু হয়, ইনশাল্লাহ হয়ে যাবে। মিউজিক প্রফেশন হিসেবে কি
কতটা টাফ আপনার কাছে মনে হয় এবং পেশেন্ট হিসেবে কতটা ইজি মনে হয়? প্রফেশন হিসেবে কতটা টাফ আসলে আমি এখনও হয়তো বা ওই সিনিয়র যারা বলে তাদের হয়তো বা ওই জায়গায় যেতে পারিনি, দেখা যায় বলতে পারছি না, কিন্তু টাফ হয়তো বা ওই দেখা যায় না কিছু কিছু আমাদের দেশের কিছু পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায় যখন দেখা যায় যে আমাদের সংস্কৃতির জায়গাটা একটু আর্টিস্টরা বেশি সাফার করে, হয়তো বা ওই জায়গা বিবেচনা করে তারা বলেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু তো আছে সব কিছুতেই টুকটাক আপস ডাউন থাকে, প্রত্যেকটা প্রফেশনেই থাকে, ওটা সিঙ্গিং হোক, জব সাইট হোক, বিজনেস হোক, দেশের পরিস্থিতি খারাপ হলে প্রত্যেকটা সেক্টরে একটু ঝামেলা হয়, কিন্তু পরে দেখা যায় আবার আমরা ম্যানেজেবল মানে জিনিসটা ম্যানেজ করে ফেলি। তো এখন আমার ক্ষেত্রে যদি আসে যে আপনি বলতে পারেন যে তাহলে কি আপনি প্রফেশন কি এই কারণে চেঞ্জ করে আরেকটা প্রফেশন রেখেছেন, না আসলে তা না, কারণ ছোটোবেলা থেকে গানটা করতে চেয়েছিলাম, কিন্তু গানটা যে প্রফেশন হয়ে যাবে এটা কখনোই চিন্তা করিনি, আস্তে আস্তে হয়ে গিয়েছে। আসলে এখন যে বিষয়টা আমরা দেখছি যে এটা কিন্তু একটা ব্যয়বহুল ব্যাপার, গান কিন্তু আসলে একটা ব্যয়বহুল ব্যাপার। আমরা যদিও যারা গান শোনে তারা ভাবে হ্যাঁ আর্টিস্ট গান করছে একটা বড় ব্যাপার, কিন্তু আসলে আমরা যারা পেছনে বা সামনে থেকে গানের সঙ্গে যুক্ত আমরা জানি এটা মানে হাউ এক্সপেন্সিভ ইটস। সো এই জায়গায় দাঁড়িয়ে আপনি তো একজন স্টুডেন্ট আসলে টোটালি, সো আপনি বলছিলেন যে নিজের জন্যও কিছু কাজ করা হয় আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেটা তো আপনি নিজেই প্রডিউসার। সো এই যোগানটা দিতে ঠিক কতটুকু কষ্ট হয়, বা এই যে একটা মানে মানি ম্যানেজ করা এই কাজগুলো, এটা কাইন্ড অফ ইটস দ্য জন্ম দেওয়ার মতো নতুন কাজ। আসলে সত্যি কথা বলতে এখনো যেহেতু আমি ছোট, ওই জায়গা থেকে দেখা যায় যে আমি আমার গান যদি প্রডিউসও করি বা আমার যেটা ব্যয়বহুলের বিষয়টা বললাম, সিঙ্গারদের ক্ষেত্রে ব্যয়বহুল কোন জিনিসটা হয়, তাদের ড্রেস আপ মেনলি, কারণ আমাদের আউটলুকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওই জায়গা থেকে আমাদের কন্টিনিউয়াসলি ড্রেসও কিনতে হয়, দেন একটা দেখা যায় যে একটা শোতে গেলে আমাদেরকে ওইভাবে নিজেদের তৈরি করতে হয়, বা আমরা যদি গান প্রডিউস করি ওখানে আমাদের কিছু ইয়ে হয়। তো আমার যেটা হয় যে আমি আমার নিজেটা থেকেই দেখা যায় যে ঠিক আছে গান করছি, সাথে ওটা দিয়ে একটু ম্যানেজ করার ট্রাই করছি, মানে যখন মনে, যেহেতু গান করার জন্যই গান করছি, মানে বেশ সারভাইভ করে করেই করতে হ্যাঁ হয়। গান করার জন্যই কিন্তু গান করছি, তো গানটা করে গান বের করছি, আবার গান করেই গান করছি, মানে গানের ইটস কাইন্ড অফ লাইক ইনভেস্ট করা, তো হয়ে যায়। আমরা অনেকক্ষণ গল্প করলাম, একটু মৌলিক গানে ফিরবো আবার। হ্যাঁ। কোনো একটা মৌলিক গান কি শোনাবেন? অবশ্যই। কোনটা শোনাবেন? তাহলে 2025 আমার ইমরান মাহমুদুল ভাইয়ার যেই গানটি রিলিজ হয়েছিল, পারবো না তোমাকে ছাড়তে, এটা আমার ভাইয়ের সাথে প্রথম কাজ। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই গানটা হচ্ছে ভাইয়ের প্রথম লেখা কোনো গান। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। এটা ওনার প্রথম লেখা গান। এটা আপনি এবং ভাইয়া দুজন ডুয়েট করেছিলেন। হ্যাঁ, ইমরান ভাই আপনাকে কেন সিলেক্ট করলো এই ক্ষেত্রে? আসলে এই গানটার প্ল্যানিংটা হঠাৎ করেই হয়। ভাইয়ের কাছে মানে ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, তো এই গানটা নিয়ে ভাই যখন কাজ করছিল, তো প্রথমে এই গানটাতে কোনো ফিমেল পার্ট ছিল না। ওকে। তো এরপরে লাস্ট মোমেন্টে গিয়ে যখন গানটা শ্যুট করা হবে, ওই টাইমে গিয়ে ভাইয়ের কাছে মনে হচ্ছে একটা ফিমেল ভয়েস ডিমান্ড করছে, তো তখন ভাইয়া বললো যে চলো ইশিকা একসাথে কাজ করি। তো ভাইয়ের একটা জিনিস কি, ভাই নতুনদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ আমিও তো নতুন, কারণ যতই আমি 2016 খুদে গানে থাকি না কেন, আমার কিন্তু যদি কাজগুলো আপনি দেখেন তাহলে দেখবেন যে 24, 25, 26, তো আমার কাজগুলো কিন্তু যদি সবার সামনে আসছে কিন্তু ইদানিং, তো বলতে গেলে আমিও নতুন। তো ওই জায়গা থেকে অ্যাজ আ নিউ কামার হিসাবে ভাইয়ার মনে হয়েছে যে হ্যাঁ আমার সাথে, হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার সৌভাগ্য হয়ে গেছে ভাইয়ার সাথে প্রথম কাজ করার, এরপরে থেকেই কাজ করা চলা শুরু হয়। এই তো। ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি একটু যাই, তাহলে সেটা
কোন দিকে অগ্রসর এবং কোন দিকে ভাবছেন বেশি? ভবিষ্যৎ নিয়ে যদি বলি, গান নিয়েই ভাবছি। আরও বেশ ভালো ভালো কিছু গান করার ইচ্ছা আছে। দেখা যায় যে মানে প্রত্যেকটা আর্টিস্টেরই থাকে না যে গানের মাধ্যমে বেঁচে থাকা। তো নিজের কিছু সুন্দর সুন্দর গান হোক, আমি যখন থাকবো না আমার গানের মাঝে আমি বেঁচে থাকবো আর কি। এই পরিকল্পনায় সুন্দর সুন্দর কিছু গান করা, ভালো ভালো কিছু স্টেজ পারফর্ম করা, এই ইচ্ছা আছে আর কি। প্রায়োরিটি কোনটাকে বেশি দিতে চান, স্টেজ পারফর্ম নাকি প্লেব্যাক? দুটাই বরাবরে রাখতে চাই। তার কারণ সত্যি কথা বলতে প্লেব্যাকটা প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা ইমোশনের জায়গা। কারণ প্রত্যেকটা আর্টিস্টের স্বপ্ন থাকে সিঙ্গারের যে প্লেব্যাক করা। তো ওই জায়গা থেকে যখন আমরা প্লেব্যাক করি, এটা তো অডিও, দেন অডিওতে দেখা যায় যে আমরা আমাদের ফিডব্যাকটা পাই। যেমন আমি এখন ফিডব্যাক পাচ্ছি, সবাই খুব পছন্দ করছে। অ্যান্ড এই গানটা যখন আমি স্টেজে পারফর্ম করব, তখন আমি মানুষের ওই ফিডব্যাকটা সামনাসামনি দেখতে পারবো, ওই ইমোশনটা ভাগাভাগি করে নিতে পারবো। আমার কাছে মনে হয় যে স্টেজটাও ইম্পর্ট্যান্ট, প্লেব্যাকটাও ইম্পর্ট্যান্ট। তো দুইটা আসলে একে অপরের পরিপূরকের মতো আমার কাছে মনে হয়। তবে স্টেজের ক্রেজিনেসটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, ওই ইমোশনটা একটু অন্যরকম, একটা পাগলামি ব্যাপার থাকে। হ্যাঁ, মানে এইটা মনে হয় যে হ্যাঁ, মানে এইটা আমার জায়গা, এটা আমার জায়গা, দিস ইজ মাই প্লেস। ওই মাইকটা হাতে নিলে যখন সবাই সামনে থাকে গানটা গাওয়া হয়, অন্যরকম একটা কানেকশন কাজ করে। আপনি অদূর ভবিষ্যতে কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন, প্লেব্যাক নাকি সলো ক্রিয়েশন নিজের জন্য আর্কাইভ করে রাখবেন? কোনটা আপনি বেশি প্রায়োরিটি দেবেন? সত্যি কথা বলতে প্লেব্যাক তো অবশ্যই ইচ্ছা আছে, যদি আল্লাহ চায় সব কিছু ঠিক হয় আরও করতে চাই, আরও বেশি বেশি প্লেব্যাক করতে চাই। অ্যান্ড অবশ্যই নিজের জন্য মৌলিক গান বানাতে চাই, কারণ নিজেরও কিছু পছন্দ থাকে যে হ্যাঁ আমার এরকম এরকম কিছু গান হোক, তো ওই জায়গা থেকে মৌলিক গানও বানাতে চাই। তো আসলে প্লেব্যাক হোক বা মৌলিক গান হোক, সৃষ্টিটা বড় কথা, মৌলিক বিষয়টা থাকে যেন। তো ওই জায়গা থেকে মানে গান করতে চাই আমি আরও, মানে এই আকাঙ্ক্ষাটা নিজের ভিতরে অনেক আছে যে হ্যাঁ আরও বেশি গান করতে হবে, সুন্দর সুন্দর গান করতে হবে। এইটা একটা র্যাপিড ফায়ারের মতো একটা কাজ করি, জাস্ট জানবো কিছু আর্টিস্টের নাম বলবো, আপনি নিজের মতো করে একটা অনুভূতি বলবেন জাস্ট। ওকে। জেমস ভাই। গুরু। আমাদের আয়ুব বাচ্চু। কি বলবো ওনাকে নিয়ে, লেজেন্ড, ব্যান্ডের সাবিনা লেজেন্ড, ইয়াসমিন, কিংবদন্তি, রোনা লায়লা। কিংবদন্তি। এক কথায় করে শেষ করে দিচ্ছেন। একদম কিছু বলার নেই তাদেরকে নিয়ে। আমি আপনার কাছে এক শব্দের বাইরে গিয়ে একটু জেমস ভাই সম্পর্কে অনুভূতি যদি জানতে চাই, কি বলবেন? আমার কাছে মনে হয় যে উনি যখন স্টেজে ওঠে, উনি আমার মনে হয় না কথা বলারও প্রয়োজন হয়। উনি যদি গান A to Z শুধু গানটাই পারফর্ম করে, আমার মনে হয় ওখানে যতগুলো অডিয়েন্স থাকবে সবাই গলা মিলিয়ে গাইবে অ্যান্ড ওনার গানগুলো শুনবে। কারণ ওনাকে আমি জানি না যে কখনো সামনাসামনি আমার দেখা হয়নি ওনার সাথে, সত্যি কথা বলতে। অ্যান্ড কখনো সামনাসামনি গান শোনারও সৌভাগ্য হয়নি। আমি চাই অ্যাজ এ অডিয়েন্স হিসাবে কখনো তার গান শুনতে, কারণ ওই ক্রেজিনেসটা আমিও ফিল করতে চাই। সবাই যেভাবে করে, আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি অ্যাজ আ অডিয়েন্স হিসাবে কখনো ওটা অনুভব বা আমি যদি এক্সপিরিয়েন্স করতে চাই, আমি ওটা এক্সপিরিয়েন্স করতে চাই, সেই ফিলটা নিতে চান। একদম। আমরা তাহলে শেষ কি জেমস ভাইয়ের কোনো গান দিয়ে করতে পারি কিনা, যেহেতু জেমস ভাই প্রাসঙ্গিকভাবে চলে আসছে। গুরু ঘর বানাইলা কে দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া। নাইস, খুব সুন্দর। জেমস ভাইয়ের গান আপনি বলছিলেন যে লাইভে পারফর্ম করেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। ভয়ও লাগে মাঝে মাঝে, মনে হয় ভুল ত্রুটি হয় হয়তো, কিন্তু ওই যে ভালোবাসা বা ভালো লাগার জায়গা থেকে পারফর্ম করা হয় আর কি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, এই যে একটা দীর্ঘ সময় আড্ডা দিলেন আমাদের সঙ্গে, আমাদের দর্শকদের জন্য সবার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সময় দিয়েছেন কণ্ঠশিল্পী ইশিকা। আমরা তার সঙ্গীত জীবনের নানা অভিজ্ঞতা শুনেছি। আমরা আবারও অন্য আরেক এপিসোডে আরেকজন শিল্পীর
সঙ্গীত জীবনের নানা অভিজ্ঞতা এবং গল্প শুনবো কালের কণ্ঠের কালের সুরে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও।